हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। तो आमी आबारो चले एलाम तोमादेर साथे एकटा नतून ब्लग निये। तो आमी एटा सकाल 8टा थेके ब्लग शुरू करेছি। আর আমি সকাল আজকে 7:30টার সময় উঠেছি। আর 7:30 থেকে 8টার সময় আমি ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। দিয়ে তারপর আগে মুখ হাত পা ধুয়ে নিয়ে তারপর আগে খাবার তৈরি করছি ছেলের জন্য। তারপরে আমাদের মুড়ি খাওয়ার তরকারি করব। তারপর আমি বাকি কাজগুলো করব। দিয়ে তারপর আমি ওপরে যাব। তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই তো আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি আর শরীরটাও ভীষণ খারাপ। তো সেই সূত্রে প্রতিদিন সকাল সকাল উঠে সারাদিন বসার টাইম পাই না, রেস্ট পাই না। তো শরীর খুব ক্লান্ত আর এমনিতেও শরীরের দিক থেকে খুব খারাপ। তো ওই জন্যই একটু দেরি করেই উঠেছি। তো দেরি করে উঠে কি কাজ করব না করব ভেবে পাচ্ছি না। তো সব আগে আমি প্ল্যান করে নিলাম যে কোনটার পর কোনটা করব। আর কখনো এটা কখনো ওটা যদি করতে যাই তাহলে হবে না। তো ভাবলাম আগে নিচেরগুলো সব কমপ্লিট করব আর তারপরে আমি উপরে যাব, দিয়ে স্নান টান করব। তো আমি নিচে মুখ হাত পা ধুয়ে নিয়েছি। দিয়ে তারপর আমি ছেলের জন্য সুজি করছি আর তারপর মুড়ি খাওয়ার তরকারি। আমার সুজি হয়ে গেছে অলরেডি। তারপরে আমি মুড়ি খাওয়ার তরকারি করছি, আলু চচ্চড়ি করব। তারপর ছেলেকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে নিচের ঘরদোর পরিষ্কার বলতে নিচের বিছানাটা তোলা হয়নি। আর আমি নিচের বিছানা তোলার পরই আমি আবার এক রাউন্ড করে সব ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। তো সেই রকমই নিচের বিছানাটা তুলবো, দিয়ে আবার এক রাউন্ড ঝাড়ঝাঁটা দিয়ে আমি পরিষ্কার করে ওপরে যাব। আর তারপর ফ্লাক্সে চা করে রাখবো, কারণ শ্বশুরমশাইও চলে আসবে। তো তখন আমি ওপরে যাব, দিয়ে ওপরে গিয়ে আবার নামবো। তার জন্য আবার শাশুড়ি মাও চলে আসবেন। তো এসে একটু শাশুড়ি মাও চান যে চা খেতে, না হলে মনক্ষুণ্ণ হন। একাধবার যদি আমি এসে চা নাও করে দিয়েছি তো আমার উপর মনক্ষুণ্ণ হয়েছেন। আর সবথেকে বড় কথা, আমি নিজে ভাবি যে আমি কোথাও থেকে এসে আগে হাত পা ধুই। তো আমি তো অনেকটা দূর থেকে জার্নি করে আসি, তার ফলে আমার অনেকটা এনার্জি থাকে না। আর শাশুড়ি মা তো বাপের বাড়ি থেকে আসেন এই 7-8-10 মিনিটের রাস্তা, তাই অনেকটাই জার্নি করে। তো তাই সেই সূত্রে এসে একটু চা না দিলে মনক্ষুণ্ণ হন। তো সেই জন্য আগে একটু ফ্ল্যাক্সে চা করে রেখে যাব। আর ওরা আসবে, তারপর চাটা করে রাখা থাকলে ওরা এসে চাটা ঢেলে খাবে। তো সেই সূত্রে আমি নিচে সম্পূর্ণ সেরে সুরে তারপর যাব। তো আমি ওইদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আবার এই বিছানাগুলো তুলে নিচ্ছি। আর ছেলেও খিদে পেয়েছে করছে। এখন ঘড়িতে 9টা বেজে গেছে। তো আমি এখন এই সব কাজকর্মগুলো করব। দিয়ে তারপর আজকে আমি পুজো করব না। তো সেই সূত্রে আমি আজকে একটু ছেলের সাথে একটু সকালের খাবারটাও খেয়ে নেব। তারপর একবারে উপরে যাব। তারপর ওরা এসে সব ওদের মতো চা ফা খাবে। পরে ওরা মুড়ি ফুড়ি খাবে। আর আমি এদিকে আলু চচ্চড়ি করছি। তো আলু চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, খালি একটুখানি কষিয়ে নিয়ে একটুখানি হালকা জল দেবো, বেশি জল দেবো না। আর আমি বললাম না একটা গৃহবধূই পারে যে দশভুজা হতে, সত্যি কথাই তাই। আমরা গৃহবধূরা যে কাজগুলো আমরা বাড়িতে করি, সেক্ষেত্রে একটা যারা চাকরি করে বা কোনো সার্ভিসের মধ্যে ব্যস্ত থাকে, তারা যে কোনো কারণ ওদের বাড়ি ঘর ছেড়ে ওদেরকে যে কোনো পরিস্থিতিতে ওদেরকে চাকরিতে জয়েনিং করতে হবে। ফলে ওরা চাকরিতে যেতেই হবে, অফিস যেতে হবে। যে যেটাতে কর্মরত তাদেরকে সেটা পূরণ করতে হবে। আর আমরা গৃহবধূরা তো আমাদের সেরকম টাইম নেই যে আমরা অফিসে যাব বা আমরা কোথাও যাব। তো আমাদেরকে সবসময় বাড়িতেই থাকতে হয়। কিন্তু বাড়িতে থাকতে হলেও আমাদেরকে এক এক রকম ভূমিকা পালন করতে হয়। আমি নিজের ক্ষেত্রেই ভাবছি এটা, কারণ আমি সকালবেলা উঠে একটা কাজের লোক যেমন কাজ করে, বাড়িতে একটা ঝি যেমন রাখা হয়, মাইনে পায়, বলতে গেলে একটা বড়লোক ঘরের ঝি। আমরা তো সাধারণ খুব মধ্যবিত্ত ক্লাসের মেয়ে।
তো আমি যখনই ভাবি যে কাজের লোক রাখতে যাব তখন তার মাইনে এত, তার থেকে কি দরকার বাবা, নিজের কাজ নিজে করব, আমার এই টাকাটা বাঁচবে। যখন আমি কাজগুলো করতে জানি তাহলে আমি বাইরের লোক রাখবো কেন? হ্যাঁ, যদিও বা আমি ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় যে কাজের লোক থাকলে হয়তো ভালো হতো, কিন্তু একই সময় ভাবি যে কাজের লোকের যে টাকাটা পে করতে হবে সেই টাকাটা আমাদের অন্য কাজে লাগবে, সেই সূত্রে আবার থেমে যায়। এটা আমার মাকেও দেখেছি, মা এত অসুস্থতার কারণেও মা কোনোদিন কাজের লোক রাখতে পারেনি। যদিও বা রাখার চেষ্টা করেছিল বাবা করেছিল, কিন্তু মা করতে দেয়নি। কারণটা মা জানতো তার বাবার মা জানতো যে বাবার পরিস্থিতি কেমন, কাজের লোক রাখলে কি হবে। তো যেই টাইমে আমার মা খুব অসুস্থ, কাজের লোকের দরকার ছিল, সেই টাইমে বাবারও পরিস্থিতি খুব খারাপ ছিল, আর মায়ের ডাক্তারের প্রচুর খরচ ছিল। সেই সূত্রে মা নিজেও কোনো দিন বলিনি যে আমার কাজের লোক দরকার। মা যতটা অসুস্থ শরীর নিয়ে পেরেছে করেছে। তো সেরকমই আমিও খুব সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ। তো আমি আজকে সংসার করতে এসেছি। তো এই সংসারে এসে আমিও যে বিশাল বড়লোক ঘরে বিয়ে হয়েছে তা না, খুব সাধারণ ঘরেই বিয়ে হয়েছে আমারও। তো সাধারণভাবে চলতে হয়, সব হিসেব নিকেশ পরিপাটি করে, মানে অল্পের মধ্যে সব গুছিয়ে কিভাবে চলতে হবে সেই দিকটাই ভেবে আমাকে চালাতে হয়। তো সেই রকম যখন ভাবি আমি কাজের লোক রাখবো তখন অনেকটাই থেমে যাই। তো আমার দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট, আর আমার দেখে দেখে ছেলেও বলছে আমিও করব। তো দেখতেই পেলে ও ফ্রিজটা মুছলো, আমি একবার মুছে দিয়েছি কিন্তু ও আবার মুছবে, মায়ের দেখে দেখে করবে। তো এখন ও আলমারি মুছছে আর আমি এদিকে ছাড় দিচ্ছি। আর ও আমার পেছনে সবসময় ঘুরঘুর করে। তো ওকে খাওয়াবো, এই সব কাজগুলো করে নিয়ে তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে তারপরে অনেকটা বেলা হয়ে যাবে। তো আজকে পুজো করব না, যেহেতু কারণ শারীরিক প্রবলেমও আছে, তো পুজো করব না। সেই সূত্রে আমি একটু জলটাও খেয়ে নেবো, নাহলে প্রচণ্ড গ্যাস ফর্ম করে, আর আমার স্নান করতে আজকে অনেকটাই বেলা হয়ে যাবে। তো আমি ঘর বারান্দাটা আবার একবার ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো সেটাই বলছিলাম যে সকালবেলা আমরা কাজের লোকের ভূমিকা পালন করছি। এই যে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, এগুলো তো একটা কাজের লোক করে, সেরকম কাজের লোকের ভূমিকা পালন করছি। আবার যখন রান্না করছি তখন রাঁধুনির ভূমিকা পালন করছি, তখন একটা শেফ হয়ে যাচ্ছি। তারপরে যখন আবার ছেলেকে পড়াতে বসছি তখন টিচার হয়ে যাচ্ছি। আবার যখন ছেলে অসুস্থ হয়, স্বামী অসুস্থ হয়, সেখানে ছেলে আর স্বামী শুশ্রূষা বা সেবা করতে করতে সেখানে নার্স হয়ে যায়। আমরা গৃহবধূরাই পারি 10 দিক সামলাতে। তো এখন ছেলেকে আমি খেতে দিয়েছি, আর দুটো রুটি ছিল। তো ও তো রুটি খেতে পছন্দ করে, তার জন্য বললো যে মা আমি রুটি দিয়ে সুজি খাবো। তো ওকে দুটো রুটি দিয়েছি, যদিও বা খাবে না, ও সুজিটাই খাবে। তো যতটুকু খাবে, তারপর আমি খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া সেরে আমরা মা বেটি ওপরে চলে এসেছি। দিয়ে এসে আমি ওকে উপরের খাটের বিছানাটা আমার পরিষ্কারই থাকে, তবু উপর থেকে একটু ঝেড়ে নিয়েছি, আর তারপরে ওকে আমি এসে বসিয়ে দিয়েছি পড়াতে। আর ওদিকে ওকে পড়াতে পড়াচ্ছি, আর এদিকে আমি কাজকর্ম করছি, ওকে একটু করে দেখাচ্ছি, আর আমি এদিকে কাজ করছি। যদিও বা এটা হয় না, ওর কাছে একভাবে বসে ওকে না পড়ালে সেটা সম্ভব নয়। আর আমি বারবার করে কাজ করছি, আর একটু করে আসছি আর দেখাচ্ছি, আর ও লিখছে। তো সেই সূত্রেই আমি বলছি যে আমরা একমাত্র গৃহবধূরাই পারি 10 দিক সামলাতে, তবুও আমাদের কষ্ট কেউ বোঝে না। খোদ আমাদের ভূমিকায় যারা এক টাইমে পালন করে এসছে, আমাদের শাশুড়ি মারা, তারাই হয়তো এখন বউদেরকে বোঝে না। তো তাদের কষ্টটাই কষ্ট, আমাদের কষ্টটা কিছুই নয়। তো আমার শরীর খারাপ যতই হোক না কেন আমাকে নিজেকেই প্রকাশ করতে হবে, কারণ সে দেখতেও পাবে না, বুঝতেও পারবে না, সবটা আমাকে নিজেকে প্রকাশ করতে হবে। তো আমি কেন করব? তো আমি সাধারণত প্রকাশ করি না তার সামনে যে আমার শরীর খারাপ করছে। যেদিন আমি খুব অসুস্থ লাগে, শরীর খারাপ করে, সেদিন হয়তো জোর মেজাজে একটু কথা বলে ফেলি, সেটাই আমি নিন্দে চর্চার লিস্টে পড়ে যাই। তো তার ব্যাটার বউ তাকে জোর মেজাজে কথা বলেছে বা এই ভাষায় কথা বলে। তো যাই হোক, 90% ছেলের বউরাই হয়তো শ্বশুরবাড়িতে ভালো হয় না। তো আমিও ভালো নই, আর ভালো হওয়ার চেষ্টাও করব না, কারণ প্রথম থেকে যে কোনো দিন ভালো হয় না, তাকে পরে ভালো হওয়া বিশাল টাফের। তো কোনো দিন সে ভালো হতেও পারে না।
তো সেই রকমই আমি ভালো হওয়ার চেষ্টাও করি না, আমি যেমন তেমনই থাকতে চাই। আমার কারোর জন্য কোনো পরিবর্তন হওয়ার আমার কোনো দরকারও নেই বা আমি প্রয়োজন বোধ করি না। আমি ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে যা শিক্ষা দিয়েছেন, তো আজ অবধি আমি কারো কাছ থেকে শুনিনি যে তার মেয়ে ছেলে, আমার ভাই বা আমি কোনো দিন শুনিনি যে তাদের ছেলে মেয়ে খারাপ বা কিছু। তো উল্টো এখনও অনেকে প্রশংসা করে যে তাদের ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে হয় না। তো যাই হোক, আমি যেমন তেমনটাই থাকতে চাই। তো শাশুড়ি মাও চলে এসছেন, দেখতেই পেলে কিছু অংশ, আর এদিকে বড় চলে এসছে। তো ওরা ওদের মতো চা ফা খাবে, আর আমি এদিকে স্নান সেরে চলে এলাম। দিয়ে স্নান সেরে এসে সিঁদুর পরছি, সিঁদুর টিঁদুর পরে আবার ছেলেকে একটুখানি পরিয়েছি, ভালো মতো পড়াতেও পারিনি। তো সিঁদুর টিঁদুর পরেই আবার নিচে চলে যাব, নিচে গিয়ে তারপর আবার রান্নার জোগাড়জান্তি করব, দুপুরের রান্না। কারণ এখন ঘড়িতে বেলা 11:30 বাজে। তো আমার আজকে স্নান সারতে 11:30 বেজে গেছে। তো যেহেতু আমি আজকে সকালের খাবার খেয়ে নিয়েছি বেটুর সাথে, তো সেই সূত্রে আমি আর খাওয়া দাওয়া করবো না। তো আমি এসেই রান্না চাপাচ্ছি, এদিকে ভাত চাপিয়ে দিচ্ছি। তারপরে আজকে করব ভাত আর আলু পোস্ত, ডাল আর টমেটো চাটনি, আর মানে মুচমুচে আলু ভাজা, মানে কাঁচা আলুটাকেই তেলে ভাজবো, তো মুচমুচে আলু ভাজা। তো এইটাই আজকে মেনু। তো এক এক করে সব রান্নাগুলো করে নেবো। তো তোমাদেরকে একটু একটু করে সব কিছু দেখালাম। তো ভালো করে পুরোটা ডিটেলে দেখাতে পারলাম না, আর ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিও। আর এদিকে আমার ভাতটা ফুটে এসেছে। তো আমি এদিকে এখন টমেটোর চাটনিটা আগে করে নেবো। আর এই ছোটো গ্যাসটাতে তেমন করে ভালো হয় না, তো ওই জন্য ভাবলাম বড় গ্যাসটাতেই ভাত চাপিয়েছি, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। তারপর দুই সাইডে দুটো কড়াই চাপিয়ে রান্না সেরে নেবো। তো ওইদিকে ভাত হোক, আর এদিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। আর আমি একটু ঠোঁটকাটা টাইপের, তো আমি অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করি। আর পছন্দ করি বলতে একাধবার আমি সহ্য করি, তারপর যখন দেখছি না কিছু করার নেই, বলতেই হবে, বলতে বাধ্য হই, তখন অপ্রিয় সত্যি কথাগুলো বলতে বাধ্য হই। আর আমি এটা পরিবর্তন করতে চাই না, আমি যেমন তেমনই ভালো আছি, ভালো তেমনই আমি থাকবো। তো আমি আর কারো জন্য প্রয়োজন বোধ করি না আমাকে নিজেকে পাল্টানোর। তো ভাত এখন আমি নামিয়ে দিয়েছি, দিয়ে এদিকে টমেটো চাটনিটা হচ্ছে, আর ওদিকে আমি পোস্ত চাপাবো। আর এদিকে সবাই হলুদ পোস্ত খায় না, এদিকে সাদা পোস্ত। তো পোস্ততে আজকে হলুদ দেবো না, তো সেই ক্ষেত্রেই আগে আমি পোস্ত চাপিয়ে দিই। তারপর আমার এদিকে টমেটোটা আমি হয়ে গেছে প্রায়, আর আমি প্রেসারে ডাল সেদ্ধ করে নিয়েছি, শুধু ফোড়ন দেবো। তো টমেটো চাটনিটা হয়ে গেছে, আর এদিকে আমি আলু পোস্তটাও করতে দিচ্ছি। আর এদিকে পোস্ত বাটা হয়ে গেছে, আমি সব রেডি করে নিয়েছি। দিয়ে এখন আমি চাপিয়ে দিচ্ছি। আর এদিকে পোস্ত রান্নার মানে প্রসেসও আলাদা। আমি আমার শাশুড়িকে দেখেছি যে আলু পোস্ত মানে ফোড়ন দেয়, দিয়ে আলুটাকে ছেড়ে দেয়, তারপরে একটু জল দেয়, তারপরে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর তারপর একটুখানি তারপর পোস্তটা দেয়, আর পোস্ত কিছুক্ষণ ফোটার পরেই নামিয়ে নেয়। তো আমার ওভাবে ভালো লাগে না, কারণ আলুর কাঁচা গন্ধটা থেকে যায়। তো আমি অনেক মানে জল দিয়ে আগে আলুটাকে সেদ্ধ করে একটুখানি কষিয়ে নিই আলুটাকে, তারপরে আমি শেষে পোস্তটা দিই, তারপরে একটু বেশি করে জল দিয়ে পোস্তটাকে ফুটিয়ে নিই, ফলে কাঁচা গন্ধটাও থাকে না। তো সেই জন্যই আমি ওইভাবেই রান্নাটা করি। তো আমার এদিকে টমেটো চাটনিও হয়ে গেছে। দিয়ে আমি এই দিকটা এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর ওইদিকে পোস্তটা হোক ততক্ষণ। আর পাশে বাড়িতে প্রচুর জোরে বক্স চালিয়েছে, আমি ভিডিও এডিট করছি, তখন গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। যদি পাওয়া যায় তোমরা প্লিজ মানিয়ে নিও। তো আমি এদিকে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর
ডালটা একটু ফুটুক, তারপর আমি নামিয়ে নেব। তারপর এইদিকে পোস্তটাও প্রায় হয়ে, আলুটাকে সেদ্ধ করে একটু কষিয়ে নিয়েছি, দিয়ে পোস্তটা দিলাম, দিয়ে আর একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। তো আমার রান্না সব কমপ্লিট, সর্বশেষ এই আলুর চিপস ভাজা। তো এই আলুর চিপসটা এখন ভেজে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা।